আসসালামু আলাইকুম। পঞ্চব্যঞ্জন 26/6/2024 শুরু করে একটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে এই কি খাচ্ছি আমরা প্রতিদিন। ফাও FAO ফাওয়ের সহায়তায় বাংলাদেশ খাদ্যশস্যের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। খাদ্যে কি পরিমাণ বিষ আছে এটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ওদের স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে দেখা গেছে যে 50% সবজি, 35% ফলমূলের মধ্যে ফলমূল খাদ্য হিসাবে নিরাপদ নয়। এগুলোতে অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে। এই যে এই বিষাক্ত আইটেম, এগুলোর মধ্যে আবার আছে দুধ, দুগ্ধজাত খাদ্য, ফল, সবজি, শুটকি মাছ, আম এবং চিংড়ি। এগুলোতে আম, চিংড়ি মাছে উচ্চমাত্রার ফরমালিন। গাজর, সিম, টমেটো, লেটুস, মরিচ, আপেল, কলা, আনারস, আম এসবে আছে মারাত্মক পর্যায়ে। আবার যেসব পেস্টিসাইড গত দশকে বাতিল করা হয়েছে, যেমন DDT, এলড্রিন, ক্লোরডেন, হেপ্টাক্লোর, এগুলো ব্যবহার হচ্ছে। যে কোনো পেস্টিসাইড মানুষ বা প্রাণীর ক্ষতি ছাড়া উপকার করে না। কৃষির সাথে পেস্টিসাইডের সম্পর্ক এর আগেও কখনো ছিল না, এখনও নাই। সরকারের সামনে একজন তার উৎপাদিত বিষাক্ত খাদ্যশস্য আরেকজনের হাতে তুলে দিচ্ছে সবার সামনে, অ্যান্ড নোবডি কেয়ার ইট। এটা কত বড় একটা মানে বিষাক্ত জিনিস ওপেন। এই যে রাসায়নিক কৃষিতে হাইব্রিড বীজ ব্যবহারের সঙ্গে সঙ্গে রাসায়নিক বীজ ব্যবহারে শুরু হয়েছে হাইব্রিড ব্যবহারের জন্য, হাইব্রিড বীজের জন্য। কেননা কোনো হাইব্রিড বীজ থেকে পেস্টিসাইড ব্যতীত কোনো ফসল উৎপাদিত হয় না, সম্ভবই না, পেস্টিসাইড করতেই হবে। কারণ এই যে বিষ খাওয়ার যে প্রতিক্রিয়া, এটা কত কি পরিমাণ খারাপ পর্যায়ে গেছে, এটা বুঝতে হলে হসপিটালে যেতাম। যে কোনো হসপিটালে যান, ভিজিট করেন, দেখেন সমস্ত রোগ ওই খাদ্যশস্যের থেকে, খাবারের থেকে উৎপন্ন, ম্যাক্সিমাম। এখন এতে কী হচ্ছে, ডাক্তারদের ব্যবসায় জমজমাট। এই অবস্থা কেন হলো? এটা যদি আমরা পিছনে তাকাই, 1974 সালে সরকারিভাবে রাসায়নিক বিষের উপরে 100% ভর্তুকি দিত সরকার, দিয়ে এই রাসায়নিকটা তখন চালু করলো, কারণ প্রোডাকশন বেশি করার জন্য। তখন এটা বোঝেনি। এরপরে 1978 সালে এসে এই রাসায়নিকের উপরে ভর্তুকি 50% কমায় দিল, এবং 79 সালে এই সম্পূর্ণ ভর্তুকি তুলে নেওয়া হলো। এরপরে এটা সবার সামনে, সবার সামনে চলছে। এই বেসরকারি কোম্পানিগুলো সরকারের ছত্রছায়ায় এই ব্যবসা করে যাচ্ছে। ল্যাবরেটরির যে রিপোর্ট, এতে 50%-এর উল্লেখ করা হয় যে 50% ক্ষতিকর, নিরাপদ না। কিন্তু ওই কৃষকদের সাথে কথা বলে জানা গেছে যে এমন কোনো উৎপাদিত সবজি নাই যাতে তারা পেস্টিসাইড ব্যবহার করে না। এমনকি ওই আখ, সুগার ক্যান, পান, সুপারি, এগুলো তো পেস্টিসাইড ইউজ করা হচ্ছে। এবার বুঝেন, কারণ কৃষির ব্যবস্থার মূল লক্ষ্য হয়েছে উৎপাদন বাড়িয়ে টাকা কামানো। আর টাকা তো মানুষের স্বাস্থ্য চেনে না, টাকা চেনে পকেট। ইটস ভেরি সিম্পল। আন্তর্জাতিকভাবে বাতিল কিছু রাসায়নিক ও দেশের কৃষি বিভাগ কর্তৃক নিষিদ্ধ
আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আছে, আরও কিছু দেশেও, আমাদের দেশেও নিষিদ্ধ করছে কৃষি বিভাগ। এমন কিছু অবাধে বিক্রি হচ্ছে বাজারে, দেখার কেউ নাই। কী করার আছে? স্মার্ট দেশের স্মার্ট নাগরিক আমরা। এখন তো আসেন, গলা ছেড়ে শুধু গান গাই, আমি জেনে শুনে বিষ করেছি পান। দেখি এই পাঠ্য বই, স্কুলের পাঠ্য বই আবার সমালোচনা শুরু হয়েছে। ক্লাস 9-এর যে একটা বই, এই 9-এর বইয়ে দেখা যাচ্ছে যে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত একটা কিউআর কোড যেটা, এটা সংযুক্ত করে দিয়েছে। কোডটি স্ক্যান করলে দেখা যাচ্ছে truth.com.br নামের ওয়েবসাইট, এটা সামনে আসছে। এটা পর্তুগালের নারীদের অন্তর্বাস বিক্রির একটা ওয়েবসাইট, যেখানে দেখা যাচ্ছে ওই নারীরা অন্তর্বাস পড়ে ওই বিজ্ঞাপনের মডেল করছে। এটা শিক্ষা দেওয়া খুব জরুরি। হতে পারে ক্লাস 9 থেকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের ওই ছাত্রীদের এইরকম স্মার্ট ব্রা পরিয়ে তাদেরকে স্মার্ট করে তুলতে চায়। কিন্তু ওই 7ম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে একটা আলোচনা হচ্ছিল, শরীফা আর শরীফের গল্প, এটা এখন একটু অনেক সমালোচনা পরে নাকি শিক্ষা মন্ত্রণালয় এটাকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। থ্যাংক ইউ, মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতেই হয়। ভিন্ন প্রসঙ্গ, ভালো থেকো, আর পারছি না, হয়তো আমিও সবার মতো হেরে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটা মেয়ে তার সমস্ত শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করছে। বাড়ি ময়মনসিংহ। উনি একজন ডক্টর অপর্ণা বসাক, 27 years old, একজন নারী চিকিৎসক। এই যে WHO রিপোর্টে বলছে মোর দ্যান 700,000 পিপুল, 7 লাখ লোক ডাই ডিউ টু সুসাইড ইন এভরি ইয়ার। 7 লাখ লোক মারা যায় প্রত্যেক বছর। তার মধ্যে কি হচ্ছে, সুসাইড ইজ দ্য 4th লিডিং কজ অফ ডেথ অ্যামং 15 to 29 years old। 15 থেকে 29 বছর বয়সের মধ্যে এইটা খুব ডেঞ্জারাস এজ ফর ইয়ং পিপুল। 77 of global suicide occur in low and middle income countries like our country. Suicide is a serious public health problem. A comprehensive multi-sectoral suicide prevention strategy is needed. কোনো ক্রাইসিস থেকে উত্তরণের পথ না পেলে মানুষ আত্মহত্যা করে। হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম, রিলেশনশিপ ব্রেকআপ, ক্রনিক পেইন অর ইলনেস, অর যেমন ভালনারেবল গ্রুপ যারা দরিদ্র পিপুল নিজেদের বঞ্চিত মনে করে, যেমন রিফিউজি, আদিবাসী আছে, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, এদের মধ্যে আত্মহত্যার হার বেশি। আত্মহত্যা রোধকল্পে এর গাইডলাইনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়া রিপোর্টিং। মিডিয়ায় এই আত্মহত্যার রিপোর্ট প্রকাশ করা কোনোভাবেই উচিত না, তাতে অন্যরা উৎসাহিত হয়। কিন্তু আমাদের মিডিয়া এমনভাবে প্রচার করে যেন ওই আত্মহত্যাকারী একজন হিরো ছিল, উনি এক ভিলনের দ্বারা প্রতারিত হতে 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 তার আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এইভাবে রিপোর্টিং তৈরি করা। যাই হোক, এই কিশোরীদের প্রতি খেয়াল রাখুন, তাদেরকে সময় দেন, তাদের মন বোঝার চেষ্টা করুন। অপর্ণা বসাক একজন ডাক্তার হয়ে কারো কাছে প্রেমে হেরে গিয়ে আত্মহত্যা করে যে নির্বোধের পরিচয় দিয়েছে। ফুল এমন নির্বোধ মেয়ে যে কেমন ডাক্তারি পাশ করেছিল, এখন সেটাই দেখাতে হবে। এগুলো কোনোভাবেই একটা পরিত্রাণের পথ হতে পারে না।
হুইয়ের উপদেশ বলছে, হু বলতেছে রাইজিং কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যান্ড ব্রেকিং ডাউন দ্য ট্যাবু ইজ মোর ইম্পর্টেন্ট ফর কান্ট্রিজ টু মেক প্রোগ্রেস ইন প্রিভেন্টিং সোসাইটি। দেখ এবার প্রসঙ্গ পাল্টাই। এ হ্যায় ইন্ডিয়া। গত মাসে কার্গো ভেসেল বোরকুম বোরকুম যে স্পেনের কোস্টে ভেড়া নিয়ে তথ্য বেরিয়ে এসেছিল যে তারা ওই ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে আসছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া ডিনাই করে আসছিল। আল জাজিরা আজকে নিউজ দিচ্ছে, তারা সমস্ত ডকুমেন্ট চেক করে জানাচ্ছে যে ওই জাহাজে এপ্রিলের 2 তারিখে ইন্ডিয়ার চেন্নাই পোর্ট থেকে লোড হয়েছিল 20 টনস অফ রকেট ইঞ্জিন, 12.5 tons of rockets with explosive charge, 1,500 kilogram of explosive substance and 740 kilogram of charges and propellant for cannons. তো এগুলা নিয়ে এই জাহাজটা রেড সি দিয়ে যায়নি। রেড সি দিয়ে হুতিরা আবার আসে, আবার টের পেলে আবার কি করতে পারে। তো হুতিদের আক্রমণ এড়ানোর জন্য আফ্রিকা ঘুরে গিয়ে ওদের ইয়ে ছিল ইসরায়েলের ওই গাজার থেকে জাস্ট 30 কিলোমিটার দূরে ইসরায়েলের আসদুদ পোর্ট। এই চলতি মাসে 6 তারিখে ইসরায়েল গাজায় যে ইউনাইটেড নেশন শেল্টারে বম্বিং করছিল। এই বম্বিংয়ের যেসব ওই ট্যাংলেন্ড পার্টস পাওয়া গেছে সেখানে দেখা গেছে রীতিমতো লেখা আছে মেড ইন ইন্ডিয়া। এই মানবতাবাদী ইন্ডিয়া এখন ফিলিস্তিনদের হত্যার পার্টনার। কারণ আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়া ঘুরে এসে প্রতিবারের ন্যায় ওই সাংবাদিক সম্মেলন করলেন এবং যথারীতি বাতাবি লেবুর ঘ্রাণ শুকে প্রধানমন্ত্রী ওই সাংবাদিক প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী প্রশ্ন করেন সাংবাদিককে, তাদের কাবু করেন। তো প্রধানমন্ত্রীর প্রশ্ন ছিল ভারতকে রেল ট্রানজিট দিলে কী ক্ষতি হবে। তো সাংবাদিকরা তো উত্তর দেওয়ার জন্য না, তারা আছে তেলাঞ্জলি ঢালার জন্য, ওরা তেলাঞ্জলি দিয়ে ওই মোটামুটি সাংবাদিক সম্মেলন শেষ হয়েছে। আমিও ভাবছি যে তাই তো, ট্রানজিট দিলে ক্ষতি কী, লাভই লাভ। এই সরকার প্রথম ক্ষমতায় আসেই ওই ট্রানজিটের আলাপ শুরু হয়, তখন সাংবাদিক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সবাই একসাথে হোক্কা হওয়া, ট্রানজিট দিলেই দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। নো চিন্তা, ইন্ডিয়া যাহা চায় তাহাই কাঁচা খুলে দিয়ে 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 রোড আর নো ট্রানজিট দিয়ে দিলাম আমরা। এবং এই ট্রানজিট ফিয়ের টাকাই এখন আমাদের দেশ সিঙ্গারাপুর। এরপরে এই রেল ট্রানজিট দিতে পারলে এবার নিশ্চয়ই কানাডাকে গিয়ে ঠেকবো ইনশাল্লাহ। জয় বাংলা। দেখ, এই নিয়ে আর বেশি মন্তব্য করার যোগ্য ব্যক্তি আমি না, আমার ঘটে অত বুদ্ধিও নাই। তো আমি ওই মার্জুক রাসেলের একটা স্ট্যাটাস দিয়েছে, তো মার্জুক রাসেলের স্ট্যাটাসটা আমি একটু পড়ে শুনে আপনাদের। উনি লিখছেন, ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইল। আওরঙ্গজেব তখন পিটায় পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করল। তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ওই ঢেলে ঢেলে ওয়াইন খাওয়াইল। তারপরে কী হলো, এই দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেল। তার আর কিছুদিন পরে ওই জাহাজ দুটা রাখার জন্য একটা ঘাট চাইল। তারপরে ওই মালামাল রাখার জন্য ওয়্যার হাউস। তারপরে একদিন ওয়্যার হাউসে চুরি হলো, ওয়্যার হাউসের বাউন্ডারি দিল, ব্যবসা বাড়লো। এরপরে ওয়্যার হাউস চালাতে ব্রিটিশদের অফিসার আসলো, তাদের থাকার জন্য বাংলো হলো, বাংলোর নিরাপত্তায় পাহারা দাঁড়াইল, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো। এরপর মোগলদের পতন হলো ব্রিটিশদের হাতে। এই 200 বছরের গোলামের রাস্তা কিন্তু শুরু হয়েছিল জাস্ট দুটো জাহাজ ভেড়ানোর ঘাট নিয়ে। তো ভারত রেল ট্রানজিট নেবে, তারপর রেলে দামি পণ্য বহন করবে,
আর কিছু উচ্ছৃঙ্খল বাঙালি। এটা তো মোদির এক্সপেরিয়েন্স আছেই। গুজরাটে তো ওই উচ্ছৃঙ্খল মুসলমান দিয়ে আগুন জ্বালান, তো আগুন জ্বালায় হিন্দুরা দের পুড়িয়ে মারছিল। একই কায়দায় করতে পারে মোদির। তার অভিজ্ঞতা এখানে কাজে লাগাবে। রেলে হামলা হবে, নিরাপত্তার জন্য তাদের সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা হবে, দুর্গ হবে। তারপর আমরা ওই পাসপোর্ট নিয়ে বা পাসপোর্ট ছাড়াই বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরে বেড়াবো। আহ! মজাই মজা। সুন্দর বলেছেন মার্চক। যাক, এই ওদের ইন্ডিয়ান ইলেকশনের পরে অনেক গুঞ্জন হচ্ছিল যে ওই নিয়ে, স্পিকার নির্বাচন নিয়ে। তো শেষ পর্যন্ত স্পিকার নির্বাচন হলেও সুন্দরভাবেই হয়েছে। ওই ওম বিড়লা পুরাতন স্পিকারই আবার পুনর্নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদি এবং অপোজিশনের রাহুল গান্ধী দুজনই তাকে অভিনন্দন জানিয়েছে। দেখ, কিছু খুচরা খবর। গত মঙ্গলবারের গভীর রাতে বগুড়া জেলে কারাগারের ওই ছাদ ফোটা করে চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে ছাদ ফোটা করে। হ্যাঁ বাবা, ছাদ ফোটা কি দিয়ে করল? ওদের কাছে সুই ছিল, ওই সুই দিয়ে ফোটা করছে। দেখ, পরে আবার ওই চারজন ধরাও পড়ছে। আমাদের বেনজির সাহেব, উনি নাকি মাত্র 7খানা পাসপোর্ট ইউজ করতেন। পাসপোর্ট অফিসে যান এই পাসপোর্টটাকে নির্ভুল করার জন্য। আপনার পাসপোর্ট একদম নির্ভুল করে দিবে করার জন্য ওই কর্ম অফিসাররা বসে আছেন। ওনারা আপনার কাছে ডকুমেন্ট কত চাইবে, এনআইডি কপি, চেয়ারম্যানের কপি, শিক্ষা যোগ্যতা, আধার, ও এনে দেবেন, একটার পর একটা এনে দেবেন। তারপরে আপনাকে নির্ভুল একটা সুন্দর পাসপোর্ট তারা উপহার দেবে। তো বেনজির সাহেবের জন্য হয়তো নিয়মকানুন একটু আলাদা। আফটার অল উনি তো সদ্যসারী অফিসার। এখন এই যে 7টা পাসপোর্ট তাকে ইস্যু করলো, এখন পাসপোর্ট অফিসার কর্তারাও কি সদ্যসারই থাকবে, না এই 7টা পাসপোর্ট ইস্যু করার জন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে? জানতে বড় মন চায় রে কালাসান। দেখ, প্রধানমন্ত্রী বলছেন দারিদ্র দূর করলাম আমি, আর ক্রেডিট দেওয়া হয় ইউনুসকে। ভেরি অন্যায়। যার যার অবদানের স্বীকৃতি তাকে দেওয়া উচিত। থ্যাংক ইউ পিএম। বাংলাদেশের এই দরিদ্র ফৈন্নির ঘরের ফৈন্নিরা এখন সুইস ব্যাংকের গর্বিত ক্লায়েন্ট। একসাথে যদি সবাই এই সুইস ব্যাংকে থেকে টাকাগুলো তুলে নেয়, তাহলে 2-1টা সুইস ব্যাংক কলাপসও করে দিতে পারে। বাংলাদেশের এখন এমন শক্তি। এর জন্য যথাযথ কর্তৃপক্ষের ক্রেডিট তো দিতেই হবে, দেওয়া উচিত। আমরা কি এত অকৃতজ্ঞ? একেবারেই ছাগল মতিয়র মাথা নেড়া করে আখড়া বর্ডার দিয়ে ইন্ডিয়ায় পালায় গেছে। ওখান থেকে নাকি যাবে দুবাই, চলে গেছে এতদিন হয়তো। একটা আন্ডারগ্রাউন্ড একটা গ্রুপ তাদের সাহায্যে সে দেশ ছাড়ছে। দেশে ফিরে আর নাও আসতে পারে, কারণ নেড়া তো একবারই বেলতলা যায়। নেড়া হয়ে গেছেন। এর 2 দিন আগে আবার তার ওই দ্বিতীয় স্ত্রী, ওই সন্তান, এরা দেশ ছেড়ে চলে গেছে। এখন এই সবাই পগার পার হওয়ার পর যথারীতি নিয়ম যেটা আমাদের কর্তৃপক্ষে, ওই কর্তৃপক্ষ মতিয়র এবং আর পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কর্তৃপক্ষ এত কিউট কেন? মতিয়রের স্ত্রী লাইলা কানিজ লাকি, উনি ছিলেন তিতুমোর কলেজের সহযোগী অধ্যাপিকা। সারা জীবন ছাত্রদের উনি ওই আদর্শলিপি পাঠ পড়িয়েছেন এবং ব্যক্তি জীবনে ছাত্রদেরকে উপদেশ দিয়েছেন সৎ থাকার জন্য। এই উপদেশ তো তিনি অকাতরে বিলি করেছেন, একজন শিক্ষিকা হিসেবে আমরা ধরেই নিতে পারি। যাই হোক, ম্যাডামের 27টি বেডরুমের একটা রাজপ্রাসাদ, যার মূল্য মাত্র 30 কোটি টাকা।
এইটা এখন বিরান পড়ে আছে। এই ছেলেকে অস্বীকার করলো, মতিয়ারের মহবুবতা দেখেন, সে কিন্তু একবারে খারাপ লোক না। ছেলেকে অস্বীকার করতে পারে, কিন্তু একবারও বলেনি যে লাইলা আমার বউ না। এখানে তো ঠিক আছে। একটা জিনিস চিন্তা করছেন, এই সৃষ্টিকর্তা কখনো তুচ্ছ জিনিস দিয়ে মানুষের অহংকারকে একবারে চূর্ণ করে দিতে পারে, দিয়েও থাকে। নমরুদকে নাকি ধ্বংস করেছিল একটা একটা মশা দিয়ে। মতিউরের সম্রাট খেয়ে নিল একটা ছাগলে। ফাবিয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন নিয়ামতকে তুমি আর অস্বীকার করবে? এনবিআরের একজন ফেসবুকে আবার স্ট্যাটাসও দিয়েছে। উনি বলছেন যে মতিউর টাকা কামাইলেও, অসৎ হইলেও অন্যদের তুলনায় সৎ। এলাই বুঝেন এবার, মতিউর যদি টিপস অফ আইসবার্গ হয়, তাহলে পানির নিচের ওই বরফের পাহাড়টা আবার কত বড়। যাক, অত চিন্তা এই মাথায় আর আসবে না। আমরা এখন শেষ করি। ছোট্ট একটা শুভঙ্কর শুভঙ্কর একটা যোগ দিয়ে শেষ করি। ওই রাশিয়ান মেয়ে ইসাবেল, হ্যাঁ লম্বা বেশ, ভেরি সুইট দেখতে শুনতে। উনি ৬ ফুট লম্বা। উনি এবার বিয়ে করছেন, এই তার কোমর সমান উচ্চতার একটা ভদ্রলোক। ওনার নাম হলো জাহিদ আলী খান। ৩.৫ ফুটের এক লিলিপুট। তো সুইটি ইসাবেল এই লিলিপুটকে কেন বিয়ে করলো, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলছে, ইট ওয়াজ লাভ অ্যাট ফার্স্ট সাইট। I love him for his strong, attractive character. He is tender, understanding, and loves me. I don't care. I don't care his $740 million he inherited. সে যে তার উত্তরাধিকার সূত্রে ওই $740 মিলিয়ন পাইছে, এটা কিন্তু আমি কেয়ার করি না। লাভ লাভ করে, এজন্যই বিয়ে করছে। দিস ইজ কল্ড ট্রু লাভ, মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ, ভালো থাকবেন।